তথাকথিত নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে মুরতাদ কাফির আখ্যা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। তার এই পোস্টকে ঘিরে দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে। কেউ কেউ তাকে চাকরি থেকে বরখাস্ত করতে বলছেন, কেউ আবার তাকে প্রশংসায় ভাসিয়েছেন। প্রশ্ন হচ্ছে, বেগম রোকেয়া কি আসলেই মুরতাদ কাফির? কেন মৃত্যুর 100 বছর পেরিয়ে গেলেও রোকেয়া এখনও প্রাসঙ্গিক? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বেগম রোকেয়া নাকি নারী জাতিকে পথ দেখিয়েছেন। এক জাতীয় নেড়িবাদীরা তাকে মাথায় তুলে নাচে, অথচ কখনোই বেগম রোকেয়াকে নিয়ে মুদ্রার উল্টো পিঠা দেখানো হয় না। তিনি নারীদের জন্য তেমন কিছুই করতে পারেননি, বরং নারীদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে বিপথগামী করেছেন। ঘর থেকে বের করে এনে পুরুষদের ভোগ্যপণ্য বানিয়েছেন। বেগম রোকেয়া এমন একজন ব্যক্তি ছিলেন যিনি স্বামীর টাকায় খেয়ে ভাইয়ের কাছে ইংরেজি শিখলেন, স্বামীর টাকায় একটা স্কুল দিলেন, কিন্তু সেই পুরুষদেরই কুকুরের সাথে তুলনা করেছেন। বেগম রোকেয়া ধর্মবিদ্বেষী এক নারী ছিলেন। সে যুগে তসলিমা নাসরিন তিনি। ধর্মের যত বিধিবিধান আছে সেটাকে তিনি সেই যুগে বিরোধিতা করেছিলেন নিজের মতো করে, অত্যন্ত সূক্ষ্মভাবে। বেগম রোকেয়া শুধু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই নাম ধরে প্রকাশ্যে মিথ্যাবাদী ও প্রতারক বলেননি, বরং কোরআনকে বানোয়াট দাবি করেছেন। বেগম রোকেয়া মুরতাদ কাফের কেন? চলুন তার ভণ্ডামির নমুনা একটু দেখে আসি। 1. কোরআন সহ সমস্ত কিতাবকে অস্বীকার করেছেন। 2. মুমিন নারীদেরকে ঈমান আনার কারণে মূর্খ বলেছেন। 3. মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কোরআন নিজ থেকে বানিয়ে ঈশ্বরের নামে চালিয়ে দিয়েছেন। 4. যারা বোরকা পরে তাদেরকে জুজুবুড়ি, মক্কা মদিনা, ভূত এবং নেকাফকে হাতির সুর বলে টিটকারি করেছেন। 5. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি অস্বীকার করেছেন। 6. কোরআনের আইনকে বলেছেন মোহাম্মদী আইন। 7. পর্দানশীল মুসলিম নারীদের জীবনকে বলেছেন পেঁচার জীবন। এবার আসুন তার নারী জাগরণের গল্প শুনি। নারীর ক্ষমতায়ন, নারীর স্বেচ্ছাচারিতা, নারীর স্বাধীনতা নিশ্চিত করার নামে নারী জাতিকে জাহান্নামের পথে ঠেলে দিয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এখন নারীরা ঘরে বসে থাকাকে মনে করে জুলুম, ইচ্ছা খুশি মতো বাহিরে যেতে না পারা, উলঙ্গ বেহায়াপনা, ফ্রি মিক্সিংয়ে বাধা দেওয়াকে মনে করে জুলুম, পর্দা করাকে মনে করে আদিম কালচার। ইনশাল্লাহ দেশের আলেমরা সবাই একমত হয়েছেন, বেগম রোকেয়াকে আইডল মানলে জাহান্নাম মোটামুটি সুনিশ্চিত। এখন বাকি পছন্দ আপনাদের, জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবে। মোট কথা, নারীরা ঘরে আর পর্দাতে সুন্দর। ইসলাম নারীকে এত মর্যাদা দিল, অথচ রোকেয়াদের মতো মোরতাদদের প্ররোচনায় নারী নারীর মর্যাদা ধরে রাখতে পারে নাই। এখন আপনারাই বলুন, বেগম রোকেয়া নারী জাতির অগ্রদূত নাকি বেগম রোকেয়া নারী ধ্বংসের অগ্রদূত? তাই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসানের দাবির সাথে সচেতন মুসলিমরা একমত পোষণ করেছেন। বেগম রোকেয়া আসলে মুরতাদ ছিলেন, কারণ ইসলামের ব্যাপারে রোকেয়ার চুলকানি ছিল এভারেস্ট পাহাড়ের মতো বিশাল। বাংলার বুকে প্রথম আত্মস্বীকৃত মুরতাদ এ রোকেয়াই। রোকেয়াই প্রথম মুসলিম নারীদের শিখিয়েছেন ইসলাম ত্যাগের পথ, জাহান্নামে যাওয়ার সহজ রাস্তা। রোকেয়া, আপনি প্রকৃতই বাংলার মুসলিম নারী ধ্বংসের অগ্রদূত। কিন্তু আফসোস লাগে, এক শ্রেণীর গণ্ড মূর্খরা এসব না বুঝেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসানের সমালোচনা করছে। রোকেয়ার রচনাবলিতে ধর্ম প্রসঙ্গে তিনি বলেছেন, যখনই কোনো মেয়ে মাথা উঁচু করার চেষ্টা করিয়াছেন, তখনই ধর্মের দোহাই বা শাস্ত্রের বচনরূপ অস্ত্রাঘাতে তাহার মস্তক চূর্ণ হইয়াছে। কেহ বলিতে পারেন যে, তুমি সামাজিক কথা কহিতে গিয়া ধর্ম লইয়া টানাটানি করো কেন? তদুত্তরে বলিতে হইবে যে, ধর্মশেষে আমাদের দাসত্বের বন্ধন দৃঢ় হইতে দৃঢ়তর করিয়াছে। ধর্মের দোহাই দেয়া পুরুষ এখন রমণীর ওপর প্রভুত্ব করিতেছেন, তাই ধর্ম লইয়া টানাটানি করিতে বাধ্য হইলাম। এই কথায় প্রমাণ করে তিনি মূলত ধর্মবিদ্বেষ থেকে এসব লিখেন। সব ধর্মের দোষ আছে বলে তিনি সূক্ষ্মভাবে ওনার নিজের ধর্ম ইসলামের কথা বলেছেন। উনি বলতে পারতেন সব ধার্মিক লোকদের দোষ আছে, কিন্তু তিনি বলেছেন ধর্মের দোষ আছে। তিনি পক্ষান্তরে ইসলামকে বোঝাতে চেয়েছিলেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নারী জাগরণের পথিকৃৎ বানিয়েছে ডেমোক্রেট তথা ব্রিটিশরা, কারণ একমাত্র বেগম রোকেয়ার মাধ্যমেই তারা নারীদেরকে ঘর থেকে বের করে রাস্তায় আনতে পারছে। আর বাকিটা এখন ইতিহাস। রোকেয়া ছিল সর্ষের ভেতর ভূত, মানে মুসলমান ঘরের নাস্তিক, আর ব্রিটিশরা তাকে দিয়ে নারীদেরকে রাস্তায় বের করে আজ ভোগ্যপণ্য বানিয়ে ছেড়ে দিয়েছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যে নাস্তিক ছিল তার আরও কিছু প্রমাণ দেয়া যাক। 1. বেগম রোকেয়া বলেছিলেন, মনে হয় ধর্মগ্রন্থগুলো পুরুষের দ্বারা লিখিত, যা কিছু লেখা হয়েছে সবই নারীর বিপক্ষে।
2. বেগম রোকেয়া যখন দেখলেন স্কুলে মেয়েদের আনতে গেলে তারা বেপর্দা হয়ে যাচ্ছে, মুসলিম পরিবারগুলো মেয়েদের স্কুলে পাঠাতে চাইছে না, তখন তিনি নিজেই পর্দার আড়ালে থেকে কাজ করে গেছেন। 3. বেগম রোকেয়া নিজেই বলে গেছেন তাকে 5 বছর বয়স থেকে পর্দা করতে হতো। সেই পর্দাকে পরিণত বয়সে মনের ভেতর থেকে তিনি কখনোই সমর্থন করেননি, কিন্তু মেয়েদের অভিভাবকরা যাতে তাদের স্কুলে পাঠায় তার জন্য তিনি নিজে পর্দা করে বোরখা পরে মেয়েদের বাড়ি বাড়ি যেতেন। চিন্তা করুন ইসলাম সম্পর্কে কতখানি ষড়যন্ত্রকারী ছিলেন রোকেয়া। ব্রিটিশদের এটাই ছিল জাল। বেগম রোকেয়া কখনোই পর্দা করা পছন্দ করত না, দিন ইসলামের ঘোর বিরোধী ছিল, তাই তাকে দিয়ে ব্রিটিশরা স্বার্থ হাসিল করেছে। যখন দেখল অভিভাবকরা মেয়েদেরকে স্কুলে পাঠাতে চাইছেন না, তখন বেগম রোকেয়া অনিচ্ছা সত্ত্বেও ব্রিটিশদের স্বার্থ হাসিল করতে পর্দা করে মেয়েদের বাড়ি বাড়ি গিয়েছিলেন। মানে হলো কোনো বাঙালি মুসলমান যদি মদ খাইতে না চায় তবে তাকে বিসমিল্লা বলে মদ খাওয়াও, মোট কথা মদ খাওয়াতেই হবে। আবার বলছি, বেগম রোকেয়া কখনোই নারী জাগরণের অগ্রদূত ছিলেন না। নারী জাগরণের অগ্রদূত হচ্ছে নওয়াব ফয়জুন্নেসা, অথচ কখনোই তাকে নিয়ে বক্তব্য দেন না। ডক্টর ইউনুস কখনোই তাকে নিয়ে লেখা হয় না মিডিয়াতে, কারণ তিনি ধার্মিক ও পর্দানসীন ছিলেন। তিনি যদি বেগম রোকেয়ার মতো ধর্মবিদ্বেষী হতেন তাহলে তাকে পাঠ্য বইয়ের বড় বড় ছবিতে জায়গা পেতেন। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী নারী শিক্ষা, স্বাস্থ্য এবং জনহিতকর অনেক কাজ করেছেন। ইন্টারনেটে সার্চ করলেই দেখতে পাবেন। এর বাহিরে তিনি সাহিত্য চর্চা করতেন। মুসলমান নারীদের লেখা প্রথম বাংলা সাহিত্যকর্ম রূপ জালালের লেখক ছিলেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী। তিনি শিক্ষিত ছিলেন, আরবি, ফার্সি, সংস্কৃত এবং বাংলাসহ কয়েকটি ভাষা লিখতে, পড়তে এবং বলতে পারতেন, যার কোনো গুণই ছিল না নষ্টা চরিত্রের অধিকারিণী রোকেয়ার মধ্যে। 1873 সালে তিনি নারী শিক্ষা প্রসারে প্রথম কুমিল্লায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এটি উপমহাদেশে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত মেয়েদের প্রাচীনতম স্কুলগুলির অন্যতম। এমনকি রোকেয়ার জন্মের আগে প্রতিষ্ঠিত হয়েছিল সেই স্কুল। পরবর্তীতে ওই বিদ্যালয়টি কলেজে রূপান্তরিত হয়। ওই স্কুলটি ছাড়াও হোমনাবাদ এবং লাকসামের বিভিন্ন এলাকায় তিনি স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া পড়াশোনায় উৎসাহ দিতে মেয়েদের জন্য মাসিক বৃত্তিও দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। 1893 সালে স্থানীয় দরিদ্র মহিলাদের চিকিৎসার জন্য তিনি নিজ গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। তিনি ফয়জুন্নেসা জেনানা হাসপাতাল নামে একটি চিকিৎসালয়ও স্থাপন করেন। একই বছর নওয়াববাড়ির কাছেই তিনি মেয়েদের জন্য একটি স্বতন্ত্র হাসপাতাল নির্মাণ করেছিলেন। সুপ্রিয় দর্শক, ইসলাম বিরোধীরা সত্যিকার নারী জাতির প্রতিকৃতিকে অন্ধকারে রেখে নাস্তিক রোকেয়াকে আলোতে আনার ব্যর্থ চেষ্টা করেন, কিন্তু সত্য কখনোই চাপা থাকে না। এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে বেগম রোকেয়া আসলে কি ছিলেন। যতই মিডিয়ায় রোকেয়াকে ধুয়ে মুছে চকচকে করে উপস্থাপন করার চেষ্টা করা হোক না কেন, এই চেষ্টা কখনোই সফল হবে না। যুগে যুগে খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসানরা জন্মাবেন, তারা অন্ধকারের বিরুদ্ধে আলোর মশাল নিয়ে আসবেন। এত কিছু জানার পরেও কি আপনি বেগম রোকেয়াকে পছন্দ করবেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।